হ্যাঁ, আমি রিগান ইস্কান্দার আপনাদের সাথে আছি নিয়মিত প্রোগ্রাম পোয়েম অ্যান্ড পলিটিক্সে। আপনারা দেখছেন পোয়েম অ্যান্ড পলিটিক্স। আমি মূলত কবিতার লোক, আপনারা জানেন। রাজনীতি, সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলার আগে আমি আপনাদের একটা কবিতা শোনাই। পেরেক পুস্তক কাব্যগ্রন্থের আমার লেখা পূর্ণিমা কবিতাটি। চাঁদ সূর্যের কাছে ধার করে খায়, চাঁদ যে কদিন ধার করে খায় সে কদিন পূর্ণিমা, চাঁদ যে কদিন ধার শোধ দেয় সে কদিন অমাবস্যা। আমরা পূর্ণিমা ভালোবাসি, মূলত আমরা অভাবী বলেই আমরা আরেক ঋণগ্রস্ত চাঁদের প্রশংসা করি। আমাদের অভাবের আরেক নাম পূর্ণিমা। অভাবগ্রস্ত এই বাংলাদেশে জন্মেছি আমরা। বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে অসংখ্য রাজনৈতিক দলের নামে, অসংখ্য হায়না এক একবার এসেছে এবং বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। সেখান থেকে আমরা চাই মুক্তি, সেখান থেকে আমরা ফিরতে চাই। আর সেজন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এসেছি এবং আমরা বলতে চাচ্ছি পুরনো গতাগতানুগতিক রাজনীতির বাইরে এসে সমাজের ছাত্ররা নতুন ভাবে দাঁড়াবে, এদেশের জনগণ দাঁড়াবে। কিন্তু আসলে কি তাই দাঁড়াচ্ছে? পরিস্থিতি ভিন্ন দিকে, পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। নিয়মিত মব সন্ত্রাস তৈরি হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে যা বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বাইরে দেখে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। তাহলে এই ঘটনার কারণ কি? এর কি সুস্থ সমাধান কি? সেই সাথে ঘটেছে নৈতিক অবক্ষয়। একটার পর রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা ধর্ষণ ঘটনা, মাগুরায় একটা শিশু, তিনজন পুরুষ দ্বারা একটা তৃতীয় শ্রেণীর ক্লাস 3-র একটা মেয়ে ধর্ষিত হয়েছে বোনের বাড়ি বেড়াতে যে। এদিকে এদিকে আরেকটি ঘটনা ঘটছে, একজন শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছে। মানবিক অবক্ষয়ের দিক দিয়েও আমাদের বাংলাদেশ এখন এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এবং সেই সাথে রংপুরে আরেকটি ঘটনা রিসেন্ট ঘটে গেছে, আপনারা এর মধ্যে হয়তো জেনে গেছেন যে রংপুরে ছাত্ররা সামান্য দাঁড়িয়ে থাকা নিয়ে ব্যবসায়ীদের সাথে গন্ডগোল এবং এমন একটা পর্যায়ে যায় যেখানে সেনাবাহিনী এসে হস্তক্ষেপ করতে হয়। তাহলে এই সকল মব সন্ত্রাস তৈরি হচ্ছে এবং এর কি কিঞ্চিত সাপোর্ট দিচ্ছে বর্তমান সরকার? তাই কি মনে হচ্ছে? হতেও তো পারে এরকম মনে সাধারণ জনগণের, কারণ এর সাথে জড়িত আছে একটি নির্বাচনের প্রশ্ন। দেশ যত অস্থিতিশীল হবে, দেশ যত অস্থিতিশীলতার ভিতরে দিয়ে থাকবে, তত কিন্তু নির্বাচন লেন্দি করা হবে এবং নির্বাচন যত লেন্দি হবে তত বর্তমান সরকার আর আর ক্ষমতায় থাকার সুযোগ সৃষ্টি হবে। তার মানে আমরা কি আসলে একটি রাজনৈতিক চিন্তা ভাবনা দিয়ে আমাদের নৈতিকতা, আমাদের সমস্ত কিছু বিসর্জন দিচ্ছি? 24-এর আন্দোলন হয়েছিল, কেউ বলে যে 24-এর আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য নয়, এই নির্বাচনের জন্য নয়। কিন্তু এই যে একটা নির্বাচন, তিনবার জাতি নির্বাচন বিবেচিত থেকেছে, না নিজেদের ভোটের অধিকার পর্যন্ত পায়নি, এবার সেই অধিকার পেতে চাই। তাহলে নির্বাচন চাওয়া তো কোনো দোষের নয়। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে মনে হয় ইউনূস সরকারের সবচেয়ে বুদ্ধিদীপ্ত কাজ। তো যাই হোক, আমি বলবো সরকারকে সঠিকভাবে এই সন্ত্রাসগুলো, মব সন্ত্রাস এবং নৈতিক অবক্ষয়, এগুলোর দিকে ফলপ্রসূভাবে মনোযোগী হতে হবে। নির্বাচন লেন্দি করার জন্য কোনো তালবাহনা করা প্রয়োজন নেই এবং তার আগে কয়েকটি ব্যবস্থা, কয়েকটি গঠনতান্ত্রিক কিছু ঘটনা, যেমন সংশোধনের মাধ্যমে, সংবিধান সংশোধনীর মাধ্যম দিয়ে যেতে পারি এবং কিছু কিছু আইন যেগুলো স্বৈরাচারকে উৎপাদন করে সেই ভূমিতে সেই আইনগুলোকে বিলুপ্ত করা, এইগুলা করেই আমি মনে করি যে সঠিক
মধ্যবিত্ত সরকারকে মধ্যবিত্ত দায়িত্ব পালন করা উচিত। না হলে আমরা আরো গাদাগরের দিকে এগিয়ে যাব। আমাদের আরো জটিল জটিল পরিস্থিতি, জটিল জটিল রাজনৈতিক দলগুলোর আস্ফালন বেড়ে যাবে, সবাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আবার সৃষ্টি হবে নতুন নতুন উচিত হবে নতুন নতুন প্রবলেম সৃষ্টি করার চেয়ে সরল রৈখিক পথে সরকারকে এগোনো, এবং সেটা হচ্ছে যেগুলো মূল কাজ সেই কাজগুলো কমপ্লিট করা, এবং সেই কাজগুলো কমপ্লিট করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে ইউনূস সরকার দাবি করতে পারে, চলতে সঠিক পথে এগিয়ে যেতে পারে। এখন ছাত্রদের যদি ইউনূস সরকারের যদি মনে হয়, এমনটা অনেকে মনে করছেন যে ইউনূস সরকারের ইচ্ছা আছে ছাত্রদের দলকে ক্ষমতায় নিয়ে আনা, এটা এতটা সহজ হবে না। রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে আমরা বলতে পারি এটা এতটা ইজি হবে না। বাংলাদেশে এখনো পর্যন্ত জরিপে দেখা গেছে যে বিএনপি সর্বোচ্চ এগিয়ে আছে, তারপরে বাংলাদেশ জামাত ইসলামী, ছাত্রদের অবস্থা সে জায়গায় খুবই নাজুক। হয়তো এটা করা যেতে পারে যে ছাত্ররা একটা শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে, যে দল হিসাবে একটা শক্তিশালী অবস্থানে তাদেরকে তৈরি করে দেওয়া গেল, এবং অদূর ভবিষ্যতে তাদের কাজকর্ম এবং তাদের দক্ষতা দিয়ে একদিন হয়তোবা তারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু হঠাৎ করে তারা এই 24-এর আন্দোলনকে ব্যবহার করে যদি ক্ষমতায় আসতে চায়, আমার মনে হয় না সেটা সম্ভব হবে। কারণ 24-এর গণ অভ্যুত্থান শুধু ছাত্রদের ভিতরেই ছিল সে কথা আমরা বলতে পারি না। ছাত্রদের একটা আন্দোলন বাংলাদেশের মানুষ অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে ফুঁসছিল, সুযোগ খুঁজছিল, কিন্তু যে কোনো ভাবেই তারা রাস্তায় নামতে পারছিল না। স্বৈরাচার সরকার তাদেরকে প্রতিহত করছিল। কিন্তু যখন একটা সুযোগ পেয়ে গিয়েছিলে, ছাত্রদের আন্দোলনের ইস্যুতে যখন সুযোগ পেয়ে গেছে, তখন কিন্তু সমস্ত আপামর সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমস্ত মানুষ কিন্তু, বুদ্ধিজীবী সমস্ত মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। এই আন্দোলন সোজা কথায় এটা গণ অভ্যুত্থান হয়েছে, আর গণ অভ্যুত্থান মানে গণর অংশগ্রহণ। তাহলে এই গণর অংশগ্রহণকে কেন্দ্র করে এক দল ফায়দা নেওয়া কঠিন হবে। তবে ছাত্রদের যে সুর, ছাত্রদের যে স্বর, ছাত্রদের যে চিন্তা, তাকে আমি স্যালুট জানাই। আমি মনে করি যে তারাও একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, নতুন প্রজন্মকে তারা লিড দিচ্ছে। যাই হোক, আজকে নিয়মিত প্রোগ্রাম পোয়েম অ্যান্ড পলিটিক্সের প্রথম এপিসোড করলাম অফিসিয়ালি। সকলকে ধন্যবাদ। আজকের দিনটা স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে আমি মনে করি, এবং কন্টিনিউ প্রতিদিন আপনাদের সামনে থাকবে প্রতিদিনকার রাজনৈতিক ঘটনা নিয়ে পোয়েম অ্যান্ড পলিটিক্স। আমি রিগান ইস্কান্দার আপনাদের সাথে আছি। সকলকে ধন্যবাদ।